আজকের যে কলকাতাকে আমরা চিনি, হাওড়ার ব্রিজের ব্যস্ততা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের রাজকীয়তা আর ট্রামের মৃদু ঘণ্টা, একে আমরা সবাই চিনি ব্রিটিশদের তৈরি এক ঔপনিবেশিক শহর হিসেবে। কিন্তু ইতিহাসের পাতা যদি আমরা কিছুটা উল্টে দেখি, তবে একটা অদ্ভুত সত্য আমাদের সামনে এসে দাঁড়াবে। যদি আপনাকে বলা হয় আজ থেকে 250 বছর আগে এই আধুনিক মহানগরের ভাগ্য এক ইংরেজ সাহেব নির্ধারণ করেননি, বরং এর ভবিষ্যৎ নিয়ন্ত্রিত হতো মুর্শিদাবাদের এক রাজকীয় দরবার থেকে, যেখানে লাউড হাউসের ভিক্টোরিয়ান দালান ছিল না, বাতাসে উঠত মখমলে সুবাস আর মহলগুলোতে চলতো নবাবী বিচার। হ্যাঁ, আজকের এই কলকাতা একসময় ছিল বাংলার নবাবের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। কিন্তু কিভাবে এই জলাভূমি আর সাধারণ কিছু গ্রামের বুকে লুকিয়ে ছিল একটি গোটা উপমহাদেশের পরাধীনতার বীজ, চলুন আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন কলকাতা ছিল নবাবী আমলের এক জ্বলন্ত আগ্নেয়গিরি। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগের কথা। তখন ভারতের বুকে মোগল সাম্রাজ্যের সূর্য ধীরে ধীরে উদিত হচ্ছে, কিন্তু পূর্ব ভারতের এই বাংলা অঞ্চলটি ছিল এক অপার বিস্ময়। আজকের এই বহুতল ভবন আর পিচ ঢালা রাস্তার নিচে চাপা পড়ে আছে তিনটি সাধারণ শান্ত গ্রামীণ জনপদ: সুতানটি, গোবিন্দপুর আর কলিকাতা। এই তিনটি গ্রাম নিয়ে ছিল সেকেলে কলকাতা। সেখানে কোনো রাজপ্রাসাদ ছিল না, ছিল না কোনো আধুনিক বন্দর। গঙ্গার তীরে গড়ে ওঠা এই গ্রামগুলোতে মূলত বাস করতেন সাধারণ তাঁতি, জেলে আর ছোটখাটো ব্যবসায়ী। সুতানটি ছিল সুতোর ব্যবসার জন্য বিখ্যাত। সেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন কাপড় কিনতে। গোবিন্দপুর ছিল কুমার কুমোরদের এলাকা, আর কলিকাতা ছিল এক সাধারণ জঙ্গলমহল অঞ্চল। এখানে কালীতলা নামে এক প্রাচীন মন্দিরে দেবীর পুজো হতো। এই শান্ত জনপদে মানুষের জীবন কাটতো প্রকৃতির সাথে লড়াই করে। কিন্তু এই অতি সাধারণ ভৌগোলিক অবস্থানই একদিন বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শক্তির নজর কেড়ে নিল। গঙ্গা নদীর এই গভীর জলের পথটি ছিল বাণিজ্যের জন্য এক স্বর্গরাজ্য। 1690 সালে জব চার্নক নামে এক ইংরেজ কাঠিয়াল যখন এই সুতানটির মাটিতে পা রাখেন, তিনি এক নতুন ইতিহাসের ভিত্তি স্থাপন করতে চলেছেন। মোগল বাদশাহর কাছ থেকে মাত্র 12,000 টাকার বিনিময়ে এই তিনটি গ্রামকে কিনে নিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুরু হয় এক শান্ত গ্রামীণ জীবনের অবসান আর এক নতুন বাণিজ্যের আগ্রাসনের সূচনা। কলকাতার বুকে ইংরেজরা তাদের প্রথম খুঁটি স্থাপন করেছেন। ঠিক তখনই বাংলার রাজনৈতিক আকাশে এক নতুন শক্তি উদিত হচ্ছিল। মোগল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে মুর্শিদ কুলি খান বাংলার শাসনভার নিজের হাতে নেন এবং নিজেকে বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে প্রতিষ্ঠা করেন। মুর্শিদাবাদকে রাজধানী করে তিনি যে নতুন শাসন ব্যবস্থার সূচনা করেন, তা বাংলাকে ভারতের সবচেয়ে বড় ধনী ও সমৃদ্ধশালী প্রদেশে পরিণত করেছিল। সেই সময়ই বাংলা অঞ্চলকে বলা হতো বিশ্বের স্বর্গ। ইউরোপের যে কোনো দেশের চেয়ে বাংলার অর্থনৈতিক অবস্থা ছিল বহুগুণ শক্তিশালী। মসলিন কাপড়, রেশম, চাল এবং নীল কেনার জন্য সারা বিশ্বের বণিকরা বাংলার বন্দরে ভিড় জমাতো। মুর্শিদ কুলি খানের পর আলীবর্দী খান যখন বাংলার মসনদে বসেন, তখন বাংলার এই সমৃদ্ধি আরও এক ধাপ এগিয়ে যায়। আলীবর্দী খান ছিলেন অত্যন্ত চতুর এবং দূরদর্শী একজন শাসক। তিনি ভালো করেই জানতেন এই ইউরোপীয় বণিকরা, বিশেষ করে ইংরেজরা, কেবল ব্যবসার উদ্দেশ্যেই আসেনি। তাদের মনে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক আকাঙ্ক্ষা। তিনি তাদের কঠোর নিয়ন্ত্রণে রাখতেন। নবাবের দরবারে সমস্ত বিদেশি বণিকদের কর দিতে হতো, নবাবের আইন মেনে চলতে হতো। এই সময় কলকাতা হয়ে উঠেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু মুর্শিদাবাদের কড়া নজরদারির কারণে ইংরেজরা তাদের ডানা পুরোপুরি মেলতে পারছিল না। বাংলার এই বিপুল ধন সম্পদ আর নবাবের কঠোর শাসন, এই দুইয়ের মাঝখানে তৈরি হচ্ছিল এক অদৃশ্য ফাটল, যার ডাক ছিল এক আসন্ন ঝড়ের মেঘ। আলীবর্দী খানের শাসন আমলের শেষের দিকে ইংরেজদের ধৃষ্টতা ক্রমশ বাড়তে শুরু করে। তারা কেবল ব্যবসায়ী করছিল না, তারা কলকাতার বুকে নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছিল। তারা ফোর্ট উইলিয়ামের দুর্গ পুনর্নির্মাণ করতে শুরু করে এবং দুর্গের চারপাশে বিশাল পরিখান খনন করে, যার নাম দেওয়া হয়েছিল মারাঠা পরিখান। কিন্তু নবাবের অনুমতি ছাড়া কোনো বিদেশি শক্তির এভাবে নিজেদের দুর্গ শক্তিশালী করা ছিল এক চরম অবাধ্যতা। শুধু তাই নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাটদের দেওয়া বাণিজ্যিক ছাড়পত্রের অপব্যবহার করতে শুরু করে। এই দস্তকের মাধ্যমে কোম্পানি করমুক্ত ব্যবসা করার অধিকার পেয়েছিল, কিন্তু কোম্পানির কর্মচারীরা
নিজেদের ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও এই দস্তক ব্যবহার করে নবাবের রাজস্ব ফাঁকি দিতে শুরু করে। এর ফলে বাংলার অর্থনীতি এক বিশাল ক্ষতির মুখে পড়ে। নবাবের বারবার সতর্কতা সত্ত্বেও ইংরেজরা তাদের এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করেনি। একই সঙ্গে তারা নবাবের দরবারে বিদ্রোহী কর্মচারীদের কলকাতায় আশ্রয় দিতে শুরু করে। মুর্শিদাবাদের দরবার আর কলকাতার ফোর্ট উইলিয়ামের মধ্যকার দূরত্ব কেবল ভৌগোলিক ছিল না, তা ছিল দুটি সম্পূর্ণ বিপরীতমুখী স্বার্থের সংঘাত। একদিকে বাংলার সার্বভৌমত্ব রক্ষা করা নবাবের জেদ, অন্যদিকে ভারতবর্ষের সম্পদ লুটে নেওয়া ব্রিটিশের লালসা। এই দ্বন্দ্বের আগুন তখনও হয়তো পুরোপুরি জ্বলে ওঠেনি, কিন্তু তুষের আগুনের মতো তা ভেতরে ভেতরে পুড়ছিল। আর এই আগুনের ঘৃতা হতে দিতে বাংলার মঞ্চে প্রবেশ করলেন এক নতুন চরিত্র। 1856 সালে এপ্রিল মাস, আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার মসনদে বসেন তার প্রিয় পুত্র, মাত্র 23 বছর বয়সী এক তরুণ, মির্জা মোহাম্মদ সিরাজদৌল্লা। সিরাজ যখন সিংহাসনে বসেন তখন তার চারপাশটা ছিল কাঁটায় ঘেরা। একদিকে সিংহাসনের দাবিদার তার আপন খালা ঘসেটি বেগম এবং খালাতো ভাই শওকত জং, অন্যদিকে দরবারের প্রধান সেনাপতি মির্জাফর, যিনি নিজেই নবাব হওয়ার সামনে বিভোর থাকতেন। এই অভ্যন্তরীণ পারিবারিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাঝেই সিরাজকে মুখোমুখি হতে হলো এক চরম আন্তর্জাতিক সংকটে। তরুণ নবাবকে ইংরেজরা কোনো পাত্তাই দিতে চাইল না। প্রথা অনুযায়ী নতুন নবাব সিংহাসনে বসলে বিদেশি বণিকদের রাজকীয় নজরানা নিয়ে দরবারে উপস্থিত হতে হতো, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজকে কোনো সম্মান বা নজরানা পাঠালো না। এটি ছিল একজন স্বাধীন নবাবের প্রতি চরম অবমাননা। সিরাজ বুঝতে পেরেছিল এই ইংরেজদের এখনই দমানো না গেলে বাংলার স্বাধীনতা চিরতরে বিলুপ্ত হবে। তিনি ইংরেজদের গভর্নর ড্রেক সাহেবকে স্পষ্ট ভাষায় চিঠি পাঠালেন। কলকাতার ফোর্ট উইলিয়ামের সমস্ত নতুন সামরিক স্থাপনা ভেঙে ফেলতে হবে, দস্তকের অপব্যবহার বন্ধ করতে হবে। কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ ইংরেজরা নবাবের এই নির্দেশনাকে পাত্তাই দিল না। তারা ভাবতেও পারেনি এই তরুণ নবাব তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে। কিন্তু সিরাজ বুঝিয়ে দিলেন তিনি তার দাদুর মতো নরম নীতির মানুষ নন। বাংলার সম্মান রক্ষা করতে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিলেন। ইংরেজদের এই অবাধ্যতা সিরাজের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। 1756 সালের জুন মাসে নবাব সিরাজদৌল্লা এক বিশাল সেনাবাহিনী নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। নবাবের এই ঝটিকা অভিযান ইংরেজরা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তারা ভাবতেও পারেনি নবাব এত দ্রুত ব্যবস্থা নেবে। নবাবের সৈন্যরা প্রথমে এক কাসিম বাজার কুঠি দখল করে এবং তারপর সরাসরি আঘাত হানে কলকাতায়। ফোর্ট উইলিয়াম দুর্গের প্রাচীর নবাবের কামানের গোলার আঘাতে কাঁপতে শুরু করলো। গভর্নর ড্রেক এবং কোম্পানির অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা সাধারণ মানুষকে দুর্গে ফেলে জাহাজে চড়ে নদী বয়ে ফলতায় পালিয়ে গেলেন। দুর্গের ভেতরে অবরুদ্ধ ইংরেজ সৈন্যরা নবাবের বাহিনীর সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারল না। সেই ঐতিহাসিক দিনে ফোর্ট উইলিয়ামের দুর্গ নবাব সিরাজদৌল্লার নিয়ন্ত্রণে চলে আসে। নবাব কলকাতার নাম পরিবর্তন করে নিজের দাদুর নাম রাখেন আলীনগর। এই বিজয় ছিল ইংরেজদের অহংকারের এক বিশাল ধাক্কা, কিন্তু এই বিজয়ের সাথেই জড়িয়ে গেল ইতিহাসের এক চরম বিতর্কিত অধ্যায়, যার নাম অন্ধকূপ হত্যা। ইংরেজ প্রচারক জে হলওয়েল দাবি করেন নবাব দুর্গে একটি ছোট্ট ঘরে 146 জন ইংরেজ বন্দীকে আটকে রেখেছিলেন, যার ফলে দম আটকে 123 জন মারা যায়। যদিও আধুনিক ঐতিহাসিকরা প্রমাণ করেছেন এই সংখ্যাটি ছিল কাল্পনিক এবং ইংরেজদের এটি সাজানো প্রচারমূলক গল্প, যাতে নবাবকে নিষ্ঠুর প্রমাণ করা যায়, ইংল্যান্ডের মানুষের সহানুভূতি পাওয়া যায়, বাংলায় এক বড় যুদ্ধের অজুহাত তৈরি করা যায়। তবে যাই হোক না কেন, কলকাতার এই পতন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। কলকাতার এই পরাজয়ের খবর যখন মাদ্রাসে পৌঁছায় তখন ইংরেজরা প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। তারা বাংলায় পাঠালো তাদের সবচেয়ে চতুর নিষ্ঠুর সেনাপতি রবার্ট ক্লাইভকে। ক্লাইভ কলকাতায় এসে বুঝতে পারলেন শুধু যুদ্ধ করে নবাব সিরাজদৌল্লাকে হারানো সম্ভব নয়, কারণ নবাবের সামরিক শক্তি তাদের চেয়েও অনেক বেশি। ক্লাইভ তখন যুদ্ধের চেয়ে বড় অস্ত্র হিসেবে বেছে নিল বিশ্বাসঘাতকতা। তিনি জানতেন নবাবের দরবারে এমন অনেক মানুষ আছেন যারা সিরাজের পতন চায়। ক্লাইভ তার দূত উইলিয়াম ওয়াটসনের মাধ্যমে মুর্শিদাবাদের দরবারে চক্রান্তের এক বিশাল জাল বেছালেন। এই জালের মূল চালিকা শক্তি ছিলেন নবাবের প্রধান সেনাপতি মির্জাফর আলী খান, যিনি সিরাজকে সরিয়ে নিজে নবাব হওয়ার স্বপ্ন দেখতেন। এই চক্রান্তে যোগ দিলেন বাংলার সবচেয়ে ধনী ব্যবসায়ী জগৎ শেঠ, যিনি নবাবের ওপর অসন্তোষ ছিলেন
এবং চতুর ব্যবসায়ী অমি চাঁদ। রবার্ট ক্লাইভ মীর জাফরের সাথে একটি গোপন চুক্তি করলেন। যদি মীর জাফর যুদ্ধে ইংরেজদের সাহায্য করে তবে সিরাজ পতনের পর তাকে বাংলার নবাব করা হবে। এর বিনিময়ে কোম্পানি পাবে অগাধ ধন সম্পদ আর বাংলার অগাধ বাণিজ্যের অধিকার। তরুণ নবাব সিরাজদৌল্লা যখন তার প্রাসাদে বসে আগামী দিনের পরিকল্পনা করছিলেন তখন তিনি জানতেনও না যে তার নিজের রাজদরবারের সবচেয়ে বিশ্বস্ত মানুষেরা টাকার বিনিময়ে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে বিক্রি করে দিচ্ছে। ইতিহাসের এই চক্রান্ত ছিল এতটাই গভীর যে এর প্রতিটি খুঁটি সাজানো হয়েছিল অত্যন্ত নিখুঁতভাবে। 1957 সালে 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশী আমবাগানে মুখোমুখি হলো দুই পক্ষ। একদিকে নবাব সিরাজদৌল্লার প্রায় 50,000 সৈন্যের এক বিশাল বাহিনী, অন্যদিকে রবার্ট ক্লাইভের মাত্র 3,000 সৈন্যের এক ছোট্ট দল। সংখ্যার এই বিচারে এই যুদ্ধ নবাবের কাছে ছিল মাত্র কয়েক ঘন্টার খেলা। সকালের দিকে যুদ্ধ শুরু হতেই নবাবের বীর সেনাপতি মীর মদন এবং মোহনলাল ইংরেজ বাহিনীর উপর তীব্র আক্রমণ চালায়। ইংরেজরা পিছু হটতে শুরু করে। রবার্ট ক্লাইভ তখন নিজের পরাজয় নিশ্চিত দেখে আমবাগানের পেছনে আশ্রয় নেন। কিন্তু ঠিক সেই সময় প্রাকৃতিক এক অদ্ভুত খেলা শুরু হলো। হঠাৎ আকাশ ভেঙে নামলো তুমুল বৃষ্টি। ইংরেজরা অত্যন্ত চতুরতার সাথে তাদের কামানে বারুদ ত্রিপল দিয়ে ঢেকে রেখেছিল, কিন্তু নবাবের বাহিনীর বারুদ খোলা থাকায় তা সম্পূর্ণ ভিজে যায়। বৃষ্টি থামার পর নবাবের কামানগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই সুযোগে মীর মদন যখন তরবারি হাতে ইংরেজদের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ একটা কামানের গোলা এসে তার বুকে লাগলো। মীর মদনের এই আকস্মিক মৃত্যু নবাব সিরাজদৌল্লাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। তিনি অত্যন্ত অসহায় বোধ করেন। সিরাজ তখন ছুটে যায় মীর জাফরের কাছে। নিজের রাজকীয় পাগড়ি মীর জাফরের পায়ের কাছে রেখে বলেন, বাংলার সম্মান আজ আপনার হাতে, একে রক্ষা করুন। মীর জাফর মুখে নবাবকে আশ্বস্ত করলেও মনে মনে তিনি তখন ক্লাইভের জয়ের অপেক্ষা করছিলেন। তিনি নবাবকে পরামর্শ দিলেন সেদিনের মতো যুদ্ধ বন্ধ করে সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিতে। মীর জাফরের এই নির্দেশ ছিল এক চরম ফাঁদ। নবাবের ক্লান্ত সৈন্যরা যখন যুদ্ধক্ষেত্র ছেড়ে ফিরে যাচ্ছিল ঠিক তখনই মীর জাফরের ইঙ্গিতে পেছন থেকে আতর্কিতে আক্রমণ চালালো ইংরেজ বাহিনী। বিশৃঙ্খলায় ছড়িয়ে পড়ল নবাবের শিবির। যুদ্ধ না করেই হেরে গেল 50,000 সৈন্যর এক বিশাল বাহিনী। পলাশী প্রান্তর রঞ্জিত হলো বাংলার শেষ স্বাধীন নবাবের রক্তে আর এক চরম বিশ্বাসঘাতকতার কালিমায়। পলাশীর এই ছন্দ শব্দটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এর প্রভাব স্থায়ী হয়েছিল প্রায় 200 বছর। যুদ্ধের পর নবাব সিরাজদৌল্লার রাজধানী মুর্শিদাবাদে ফিরে যান সাহায্য পাওয়ার আশায়, কিন্তু চারপাশে সবাই তখন তাকে ত্যাগ করেছে। অবশেষে তিনি বন্দী হন মীর জাফরের পুত্র মেরনের আদেশে মোহাম্মদ আলী বেগম নামের এক আততায়ীর হাতে অত্যন্ত নির্মমভাবে নিহত হন। মীর জাফর তার পরিশ্রুত পুরস্কার পেয়েছিলেন। তাকে বাংলার পুতুল নবাব বানানো হয়েছিল, কিন্তু তিনি ছিলেন কেবল এক নামমাত্র শাসক। তার সমস্ত ক্ষমতাই ছিল ব্রিটিশ ক্লাইভের পকেটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কোষাগার থেকে কোটি কোটি টাকা লুটে নেয়। কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আর কোনো সাধারণ বাণিজ্যিক কুঠি রইল না, তা হয়ে উঠল ভারতের শাসনদণ্ড পরিচালনার মূল কেন্দ্র। পলাশী যুদ্ধের পর কলকাতায় এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে শুরু করে। সুতানুটি আর গোবিন্দপুর সেই শান্ত গ্রামীণ পরিবেশ চিরতরে হারিয়ে যায়। জঙ্গল কেটে তৈরি হতে থাকে বিশাল বিশাল ঔপনিবেশিক দালান, চওড়া রাস্তা আর রাজকীয় প্রাসাদ। যে কলকাতার নবাব সিরাজদৌল্লা একসময় জয় করেছিল সেই কলকাতাই হয়ে উঠল ব্রিটিশ রাজ্যের রাজধানী। কিন্তু এই বাহিক্য চাকচিক্যের আড়ালে চাপা পড়ে গিয়েছিল বাংলার সাধারণ মানুষের কান্না। যে বাংলা একসময় ছিল বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ, কোম্পানির চরম শোষণ আর কর আদায়ের অত্যাচারে 1770 সালে সেখানে নেমে আসে 76-এর মন্বন্তর, এক ভয়াবহ দুর্ভিক্ষ, যাতে বাংলার 1/3 মানুষ না খেতে পেয়ে মারা যায়। নবাবী কলকাতার অবসান কেবল এক রাজবংশের পতন ছিল না, তা ছিল একটি স্বাধীন জাতির দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়া করুণ ইতিহাস। আজ এই ঘটনা 250 বছরের বেশি সময় পার হয়ে গেছে।
কলকাতার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে আজ হয়তো সেই নবাবী আমলের সুবাস পাওয়া যায় না। মখমলে তৈরি পোশাক কিংবা মুর্শিদাবাদের সিল্কের সেই রাজকীয় অভিজাত আজ কেবল ইতিহাসের জাদুঘরে বন্দী। কিন্তু যদি আপনি কখনো পুরনো কলকাতার গলিতে, বিশেষ করে মাটিয়াবুরুজ বা চিতপুরের কোনো প্রাচীন মসজিদের দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ান, তবে যেন বাতাসে সেই অদ্ভুত দীর্ঘশ্বাস শুনতে পাবেন। আজকের এই তিলোত্তমা কলকাতা গড়ে উঠেছে সেই ঔপনিবেশিক ইটের উপর। তার প্রতিটির নিচে মিশে আছে নবাবী বাংলায় হারিয়ে যাওয়া স্বপ্ন আর সিরাজের শেষ লড়াইয়ের দীর্ঘশ্বাস। ইতিহাস কেবল বিজয়ীদের গল্প বলে না, ইতিহাস মনে রাখে সেই পরাজয়কে যা একটি জাতির চেতনাকে চিরকালের জন্য বদলে দেয়। নবাবী কলকাতা হয়তো আজ আর নেই, কিন্তু তার সেই ঐতিহ্য, তার সেই ঐতিহাসিক শিক্ষা আজ আমাদের মনে করিয়ে দেয়, নিজের ভেতরের শত্রু যদি শক্তিশালী হয়, তবে বাইরের শত্রু জয় অনিবার্য।